আলামিন যখন শুনতে পারল সে যেখানে আছে সেটা একটা জিনিয়াদের নগরী এবং যাদের সঙ্গে বসে সে খাবার খাচ্ছে তারা সবাই আসলে মানুষ না, তারা সবাই জিন। এবং যে মেয়েটার সঙ্গে এতক্ষণ কথা বলেছে সেই মেয়েটা কোনো মানুষ নয়, সেটা একটা পরী। আলামিন সেখানে অজ্ঞান হয়ে গেল। তারপর তাকে ধরাধরি করে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। যারা তাকে ধরে নিয়ে গিয়েছে তারাও এক প্রকার জিনই আর কি। আলামিনকে সেই মেয়েটার ঘরে শোয়ানো হলো। আলামিনকে চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো। আলামিন ঘুম থেকে জ্ঞান ফেরা থেকে উঠে দেখতে পেল সেই সুন্দরী মেয়েটা তার পাশে বসে আছে, যে কিনা একটা পরী ছিল। আলামিন সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল। আলামিন যে ভীষণ ভয় পেয়েছে সেটা সে বুঝতে পেরেছে এবং সে যে কোথায় আছে সেটাও সে বুঝতে পেরেছে। আর সে জিনেদের ব্যাপারে অনেক খারাপ কথা শুনেছে। ছোটবেলায় তার দাদির কাছ থেকে এবং তার দাদা যখন বেঁচে ছিল তখন তার দাদার কাছ থেকে জিনেদের সম্পর্কে অনেক আজে বাজে কথা শুনেছে। যেমন তার দাদার এক ভাই ছিল, সেই ভাইকে নাকি এক জিনে আছর করেছিল। সেই ভাইটা মৃত্যুর আগ পর্যন্ত নাকি জিনেরা তাদেরকে নানাভাবে বিরক্ত করত। সেই থেকেই জিনেদের প্রতি আলামিনের একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল। আলামিন সেই মেয়েটাকে বলতে লাগলো, আমার থেকে দূরে থাকুন, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। আমি কি অপরাধ করেছি যে আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন? আমি বাড়িতে যেতে চাই। জিনেরা অনেক খারাপ হয় সেটা আমি জানি। এরপর আলামিনের এই কথা শুনে মেয়েটা হাসিতে ফেটে পড়ল, খুবই জোরে জোরে হাসছে। আলামিন খানিকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল কি যে, আপনি হাসছেন কিসের জন্য? আপনি দ্রুতই আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। মেয়েটা তখন আলামিনের কাছে এগিয়ে এসে বলল, তোমার ভয় পেতে হবে না, আমরা তোমাকে তুলে নিয়ে আসিনি, তোমাকে এখানে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে, আর আমরা তোমার কোনো ক্ষতিও করব না। আলামিন তখন বললেন, ক্ষতি করবেন না তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনাদের কি কাজ? আর ওই দুজন মুরব্বী তারাও বোধহয় জিন, তাই না? তখন মেয়েটা বলল কি যে, হ্যাঁ তারাও জিন, আমার নাম ইনসা, আমি একটা পরী। ওই যে লোকটা তোমাকে এখানে নিয়ে এসেছিল এবং যে লোকটাকে তুমি সেদিনকে সাহায্য করেছিলে সেই লোকটার মেয়ে আমি। আলামিন তখন বলল, তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? মেয়েটা তখন জানালো, আমার আব্বাজান এসেই সমস্ত কিছু বলবে, ঠিক আছে? তবে তুমি তো কিছু খেলে না, খাবার আগেই তো তুমি অজ্ঞান হয়ে গেলে, চলো খেতে চলো। এই কথা বলার পর আলামিন বললেন কি যে, আমি কিছু খাবো না, আমাকে দ্রুত আমার বাড়িতে দিয়ে আসুন, আমার দাদি ওখানে একা রয়েছে। ঠিক তখনই সেই মেয়েটা ইনসা পরীটা বলল কি যে, আহা আলামিন, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? তুমি তাড়াতাড়ি ওঠো, আর তোমাকে কেউ এখানে মারার জন্য অথবা আটকে রাখার জন্য নিয়ে আসেনি। আমরা ভালো জিন, আর আমার বাবা এই অঞ্চলের সর্দার, এই অঞ্চল তার কথাই চলে, আর তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য? তখন আলামিন তার চাচার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বললেন কি যে, তোমার চাচা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিল জিনেদের সঙ্গে। তবে সব জিন যে খারাপ হয় এমন কিন্তু না, জিনেরা আছে যারা কিনা ক্ষতি না করলে মানুষের ক্ষতি করে না। তবে তোমার সেই চাচা নিশ্চয়ই কোনো ক্ষতি করেছিল কারো। তখন আলামিন বলল, হ্যাঁ, আমার চাচা একটা সাপকে পিটিয়ে মেরেছিল। তো সাপকে পিটিয়ে মারা কি কোনো অপরাধ নাকি? তখন ইনসা বলল কি যে, অপরাধ না, তবে সেটা যদি কোনো জিন হয় এবং জিনকে যদি হত্যা করা হয় তাহলে সেটা কি অপরাধ না? অবশ্যই অপরাধ। আলামিন তখন বলল, সেটাকে যদি একটা জিন হতো তাহলে সে সাপের রূপ ধরে আমার চাচার সামনে কেন এসেছিল? আর আমাদের ধর্মে তো সাপকে মারার বিধান আছে। তখন ইনসা বলল কি যে, হয়তো কোনো ভুল হয়েছিল, তবে তুমি একজন মুসলমান হয়ে এই কথা বলতে পারো না। ধর্মে আছে কোনো প্রাণীকে হত্যা করা মহাপাপ, তো সেহেতু সাপকে মারাও মহাপাপ। সাপকে তুমি যতক্ষণ পর্যন্ত আঘাত করবে সে কিন্তু তোমাকে আঘাত করবে না, সেটা কি তুমি জানো? আলামিন তখন বলল, জানি, তবে আচ্ছা যাই হোক, আপনারা আমার কোনো ক্ষতি করবেন না তো? ইনসা আবার হেসে বলল কি যে, না না। ইনসার হাসিটা আলামিনের দেখতে খুবই চমৎকার লাগছিল। আলামিন যে জামাটা পরে আছে দেখে মনে হচ্ছে ওদেরই একজন, অনেক দামি একটা জামা। আলামিনের মুখে একটু হাসি ফুটলো ইনসার হাসি দেখে। তখন আলামিন হাসছিল এবং ইনসা বলল, কি ব্যাপার, তুমি হাসছো কিসের জন্য? আর শোনো, তুমি আমাকে তুমি করে বলতে পারো। তখন আলামিন বলল, আমি শুনেছি জিনেদের বয়স নাকি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে তো আপনি আমার থেকে অনেক বেশি বড় হবেন, তাই না? তুমি করে বলাটা কি ঠিক হবে? ইনসা তখন বলল, হ্যাঁ সেটা ঠিক বলেছ, আমার বয়স এখন 110 বছর, আমি এখন সদ্য নবযৌবনা, তোমার বয়সী আর কি। মানুষের লাইফ স্প্যান যদি চিন্তা করা যায় সেই ক্ষেত্রে আমি তোমার বয়সী। জিনেদের বয়স আর মানুষের বয়স মিলালে তো চলবে না, তাই না? আলামিন তখন চোখ কপালে তুলে বলল, কি 110 বছর? এতদিন তো আমার বাপ দাদার বয়সও হয়নি। এই কথা শোনার পর ইনসা আবার হেসে দিল, বলল কিছু, তুমি আসলেও মজার মানুষ আছো।
আচ্ছা ঠিক আছে, ওঠো, তুমি একদমই ভয় পেও না। আচ্ছা তোমাকে আর ওখানে যেতে হবে না, ওখানে তো সবাই ভয় পেয়ে গিয়েছে তোমাকে দেখে, তুমি কি ভয় পাবা? তারপর ইনসা সেইখান থেকে চলে গেল, বলল কি যে তোমার জন্য খাবার এখানে পাঠাচ্ছি। আলামিন যে বিছানায় শুয়েছিল সেটা ছিল হচ্ছে ইনসার রুম। আলামিন আশেপাশে তাকাতে লাগলো, দেখলো খুব সুন্দর করে সাজানো রুমটা, আর রুমের ভেতরে খুব চমৎকার একটা স্মেল আছে। ইনসার শরীর থেকেও একটা অদ্ভুত ঘ্রাণ আসে, যে ঘ্রাণটা আলামিনের নাকে আসার সঙ্গে সঙ্গে আলামিন যেন এক অন্যরকম মাতাল হয়ে যায়। সেদিনকেও গার্ডেনে বসে আলামিন ওই ঘ্রাণটাই পেয়েছিল। আলামিন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, অথবা সে বিশ্বাসই করতে পারছে না যে সে জিনের এখানে আছে এবং জিনেরা তাকে এখানে ভালোবেসে নিয়ে এসেছে। কিন্তু কেন নিয়ে এসেছে? আর সে সামান্য একজন ভ্যান চালক, গরিব একজন ভ্যান চালক। সেদিনকে ওই লোকটা যে পুরস্কার দিয়েছিল, সেই পুরস্কারের টাকায় সে তার ঘরকে ঠিক করেছে। আহা কি চমৎকার! ইনসা চলে যাওয়ার খানিকক্ষণ পরেই কিছু জিন ঘরের ভেতরে প্রবেশ করলো। আলামিন বসে রুমের সমস্ত কিছু দেখছিল। রুমটা আসলে খুবই অদ্ভুত। তখন আলামিন রুম থেকে বাহিরের দিকে তাকিয়েছিল। বাহিরে দেখতে একদম সত্যি অসাধারণ, চারিপাশে শুধু লম্বা ইমারতের মতো পাহাড়। আলামিনের দেখতে খুবই ভালো লাগছিল। দূর থেকে ঝর্ণা পড়ার দৃশ্যও দেখা যাচ্ছিল। আলামিনের দেখতে এত চমৎকার লাগছিল, সে তার সারা জীবনে এরকম কোনো কিছুই দেখেনি। খানিকক্ষণ বাদে সে জিনেরা যখন প্রবেশ করলেন, আলামিন খানিকটা হকচকিয়ে গেল। তারপর সেই জিনেদের মধ্যে থেকে একটা জিন বললেন কি যে আপনার জন্য খাবার পাঠানো হয়েছে, আপনি খেয়ে নিন, ওইখানে বসে তো কিছু খাননি। সেই জিনগুলোকে দেখে আলামিন প্রথমে কিঞ্চিত ভয় পেয়েছিল, কারণ হচ্ছে তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই জিন। তারপর তারা চলে গেলেন। আলামিন সেখানে বসেছিল। আলামিন মনে মনে ভাবছিল মেয়েটা কোথায় গেল, আর সে এখানে না আসলেই ভালো। তার সামনে বসলে সে খেতেই পারবে না, তার লজ্জা করবে। আলামিন সেখানে বসে সমস্ত কিছু খেতে লাগলো। আলামিন যেসব খাবার খেতে পছন্দ করে বা যেসব খাবার সে জীবনে খায়নি, সেসব সমস্ত খাবারই ছিল। আলামিনের জন্য বিশেষ করে হরিণের মাংস রান্না করা হয়েছে। আলামিন মাংসটা খুবই তৃপ্তি করে খেল, কারণ সে তার জীবনে এরকম খাবার কোনোদিন খায়নি। সঙ্গে কিছু মিষ্টান্ন ছিল। আসলে যে টেবিলে সে বসেছিল খাবার জন্য, সেখানে তার সঙ্গে সবাই জিন ছিল এবং সেখানে আরো অনেক খাবার ছিল। সেখান থেকে একটু একটু করে এখানে আনা হয়েছে এবং যে থানচিতে তাকে দেওয়া হয়েছে, সেই থানচিটা এত বিশাল যে তার মধ্যে 10-12 জন বসে খেলেও সেই খাবার শেষ হবে না। আলামিন সাইড থেকে একটু খেয়ে তারপর উঠে পড়ল। খানিকক্ষণ বাদে দুজন জিন সেখানে প্রবেশ করলো। তারপর তাকে নিয়ে যাওয়া হলো ওয়াশরুমের একটা জায়গায়। জায়গাটা ওয়াশরুমের মতো, কিন্তু যে পানিটা পড়ছে সেই পানিটা একদম ন্যাচারাল, ঝর্ণার পানি, অনবরত পড়তেই থাকে। সেই পানিতেই আলামিন হাত ধুলো এবং পাশে থাকা আরেকটা পানি সে খেলো। তাকে একটু মিষ্টান্ন পানি খেতে দেওয়া হলো। পানিটা কোনো কোল্ড ড্রিঙ্কস বা এরকম জাতীয় কোনো কিছু না, তবে খেতে এত চমৎকার ছিল। আলামিন ইতস্তত করে আরেক গ্লাস চেয়ে বসলো। সেই জিন দুটোর মধ্যে থেকে একজন জিন তাকে আরেক গ্লাস সেই শরবতটা দিল। সে চুপি চুপি আস্তে আস্তে করে খাচ্ছে, খুবই মজাদার। খেতে খেতে খানিকক্ষণ বাদে ইনসা ঘরের ভিতরে প্রবেশ করলো। বলল কি যে কি ব্যাপার, খাওয়া কি পছন্দ হয়েছে? আলামিন তখন বলল জি বেশ ভালো ছিল, ওই মাংসটা খুব ভালো লেগেছে। কিসের মাংস ছিল এটা? ইনসা তখন জানালো এটা হচ্ছে হরিণের মাংস, বিশেষ করে তোমার জন্য বাবা এটা সুন্দরবন থেকে আনিয়েছেন। হরিণের মাংস নাকি তোমরা কখনো খাওনি? আমরা প্রায়ই খেয়ে থাকি, খুবই চমৎকার এবং মজাদার, এই জন্য বাবা বললেন যে তোমাকে খাওয়াতে। খাবারগুলো আসলে দারুণ ছিল। খানিকক্ষণ বাদে ইনসা বলল কি যে আচ্ছা শোনো, তুমি এখন একটু রেস্ট করো, আমরা সন্ধ্যার দিকে একটা জায়গায় যাব। আমি বললাম কোথায় যাবেন? আলামিনের এই কথা শুনে ইনসা বলল যেতে হবে কোথাও একটা, তবে তুমি এখন রেস্ট করো, এখন ঘুমাও, আমি পরে আসছি। আলামিন তখন বলল এটা আপনার রুম তাই না? আমি এখানে ঘুমাতে কেমন যেন লাগছে, আমাকে অন্য একটা রুমে দিন। ইনসা তখন বলল কেন, আমার রুম তোমার ভালো লাগছে না? আমার আরেকটা রুমও আছে, এখানে তুমি থাকো, সমস্যা নেই। আলামিন যে লজ্জা পাচ্ছে ইনসা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তখন ইনসা বলল কি যে আরে লজ্জা পাবার কিছু নেই, আমার রুম হয়েছে তো কি হয়েছে, তুমি আরাম করে ঘুমাও, ঠিক আছে? এটা বলে ইনসা সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। এখানে যে দরজাগুলো বিশাল আকৃতির দরজা। এখন প্রায় শেষ রাত, জ্যোৎস্নায় বাহিরে খুব চমৎকার দেখা যাচ্ছে দূরে। আলামিন ভেবেছে যে ওই ঝর্ণাটার কাছে এসে যাবে। সে তার জীবনে কোনোদিন তার গ্রাম থেকে বের হয়নি, এমনকি সে শহরে পর্যন্ত যায়নি, ঢাকা শহরে কোনোদিন আসেনি, আর শহর তো দূরের কথা। আলামিন যে এমন একটা জায়গায় চলে এসেছে সেটা দেখেই তার খুবই আনন্দ লাগছে। আলামিন বিছানা শোয়ার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল, কারণ তার শোবার অভ্যাস ছিল রাত্রে 9টা-10টার মধ্যে, আর তখন রাত গভীর হবে। খানিকক্ষণ বাদে হয়তো ফজরের আজান দিবে, কিন্তু এইখানে ফজরের আজান শোনা যাবে কিনা কে জানে, কারণ জিনেদের তো আর 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধান নেই।
যে এখানে ফজরের আজান দিবে, সেটা তো শুধুমাত্র আমাদের ওইখানেই দেয়। এই কথা ভাবতে ভাবতে আলামিন ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল তখন সূর্য প্রায় মাথার কাছাকাছি। সকাল 11টা-12টা হবে এরকম বেলা হয়েছে। আলামিন তার জীবনে কোনোদিন 11টা-12টা পর্যন্ত ঘুমায়নি। এই প্রথম হয়তো এত আরামী বিছানা পেয়ে সে 11টা-12টা পর্যন্ত ঘুমালো, আর বাহিরের আলোও দেখা যাচ্ছিল না। সে যখন ঘুম থেকে উঠল, সে সামনের দিকে তাকিয়ে সত্যিই অবাক হয়ে গেল, কারণ সেই ঝর্ণাটা এখন আরও পরিষ্কার দেখা যাচ্ছে। গতকালকে রাতের অন্ধকারে তেমন ভালো দেখা যায়নি। চারিদিকের পরিবেশ দেখে সে আসলে অবাক হলো। সে দেখতে পেল তার জানালার কাজ ঘেঁষে যেন কুয়াশা বয়ে যাচ্ছে। আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ, আর সে এখন মেঘের মধ্যে আছে। আলামিনের সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সে আসলে জিজ্ঞেস করবে যে কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর কেনই বা তাকে এরকমভাবে আদর যত্ন করা হচ্ছে। আলামিন যে সহজ সরল সেটা তার এই ভাবনাতেই বোঝা যায়। যদি সহজ সরল না হতো তাহলে হয়তো সে এখন অনেক কিছুই বুঝে ফেলতো, আর সে এটাও বুঝতো যে সে জিনের দুনিয়ায় আছে। খানিকক্ষণ বাদে ইনসা প্রবেশ করলো। তারপর বলল কি যে আমি প্রায় 3 বার এসেছি তুমি উঠেছো কিনা সেটা দেখার জন্য। আলামিন পুরো মহলের ভিতরে কাউকেই দেখতে পেলেন না। তখন ইনসা বললেন কি যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল না, তুমি ওঠো তাড়াতাড়ি, এখন ফ্রেশ হও, ঠিক আছে? আমি অনেকক্ষণ বসেছিলাম সেখানে। তারপরে ইনসা আসলো। আলামিন তখন দেখলো ইনসা তার সামনে। আলামিন মনে মনে লজ্জা পেল, কারণ ইনসা 3 বার এসেছে আর সে ঘুমিয়েছে। এত সুন্দরী একটা মেয়ে, তাও আবার বড়লোকের মেয়ে, এখানে এসে আমার পাশে বসেছিল। কি লজ্জার ব্যাপারই না? আমি কিভাবে ছিলাম কে জানে। আলামিন তার বাপের জন্মে এরকম প্রিভিলেজ কখনো পায়নি। আলামিন দেখতে আসলে খুবই হ্যান্ডসাম এবং খুবই সুদর্শন একজন যুবক। শুধুমাত্র লুঙ্গি গেঞ্জি আর মুখের উপর ময়লাভাব আর ঘামের কারণে হয়তো তার নিজেকে কোনোদিন সে চেহারায় দেখেনি। আলামিনকে যখন এখানে আনা হয়েছে এবং এখানের যে দামি জামা কাপড়গুলো আছে সেগুলো পরানো হয়েছে, তারপরে আলামিন নিজেকে দেখে আসলে চিনতে পারছিল না, কারণ তাকে একদম দেখতে রাজপুত্রের মতোই লাগছিল। তারপর ইনসা বলল কি যে কি ব্যাপার, তোমার কি ফ্রেশ হওয়া হয়েছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার কাছে আসো, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জায়গায় বেড়াতে যাবো, ঠিক আছে? আলামিন তার নিজের রুম থেকে বের হলো। বের হয়ে বাইরে কাউকে দেখতে পেলেন না। তখন সে ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা গতকালকে তো কতজনকেই দেখলাম, এখানে লোকজনের অভাব ছিল না, আজকে সবাই কোথায় গেল? ইনসা তখন জানালো আছে, সবাই আছে, সবাই ঘুমোচ্ছে। তখন আলামিন খানিকটা অবাক হয়ে বলল, ঘুমোচ্ছে মানে? তখন ইনসা বলল কি যে আমরা রাত্রেবেলা বিচরণ করি আর দিনের বেলা ঘুমাই, দিনের বেলা বিশ্রাম করি, আর সবাই এই জন্য বিশ্রাম করছে, বুঝতে পেরেছো? আলামিন তখন বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এজন্যই আমাদেরকে কোরআন শরীফে বলা হয়েছে যে রাত্রেবেলা ঘর থেকে যেন বের না হতে, রাত্রেবেলা অন্য মাখলুকাতের সময়। এবার বুঝতে পেরেছি। তারপর আলামিন এবং ইনসা সেই ড্রয়িং রুমে বসে, মানে যেখানে খাবার খায়, এরপর আলামিন এবং ইনসা সেই ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করলো। সকালবেলাও তার জন্য খুব দামি দামি নাস্তা আনা হয়েছে, তবে আলামিন খুব বেশি কিছু খেলো না, কারণ গত রাতে যা খেয়েছে সেগুলো এখনো হজম করতে পারেনি। আলামিন অল্প একটু খেয়ে উঠে পড়ল। ইনসা বলল কি যে ঠিক আছে চলো তাহলে। আলামিন তখন জানালো, কোথায় যাব? ইনসা জানালো, গতকালকেই না তোমাকে বললাম আমি একটা জায়গায় যাব তোমাকে নিয়ে, তুমি না করতে পারবে না। আলামিন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে নিয়ে যান যাব, আপনার কথা না শুনে তার উপায় নেই। ইনসা তখন বলল, না না, এমনটা ভাবার দরকার নেই, আমাদের এখানে নিয়ে এসেছি বলে আমি যা বলবো তাই শুনবা এমনটা কিন্তু না, তুমি চাইলে না যেতে পারো, তবে আমি তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করছি। ওই জায়গাটা আমার খুবই পছন্দের, আর আমি আমার এক বান্ধবীর বাসায় যাব, সেখান থেকে ফেরার পথেই আমরা সেই জায়গাটা যাব যে জায়গাটা আমার পছন্দের। তারপর আলামিন ছাদের উপর গিয়ে একটা রথ জাতীয় কোনো কিছুতে চড়ে বসলো। সেই রথটা চালাচ্ছে পাখির মতো দুটো জিনিস, তবে তাদেরকে দেখতে পাখির মতো নয়, কারণ হচ্ছে সেই জন্তুগুলোর 4টা পা আছে এবং 2টো ডানা আছে। আলামিন তার জীবনে এরকম কোনো জন্তু দেখেনি। দেখে অবাক হয়ে গেল। ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এর নাম কি? তখন ইনসা বলল কি যে এর নাম হচ্ছে পাদ্রি, এটা আমাদের রথ চালাতে সাহায্য করে এবং এই জিনিসটা উঠতে পারে। এই পাদ্রি জন্তুটা শুধুমাত্র আমাদের কাছেই আছে, বিশ্বে আর কারোর কাছে নেই, এটা আমরাই লালন পালন করেছি, বিশ্বে অন্য কোথাও কোনো জিনের কাছেই পাদ্রি দেখতে পাবে না। অদ্ভুত দেখতে এই জন্তুটির নাম পাদ্রি। আলামিন সেটা দেখে আসলে অবাক হয়ে গেল। আলামিন তার বাপের জন্মে এরকম কোনো দৃশ্য কোনোদিন দেখেনি। পাদ্রি সেই রথটা নিয়ে আকাশে উড়াল দিল। ইনসা এবং আলামিন পাশাপাশি বসে আছে। আলামিনকে দেখতে সত্যিই রাজপুত্রের মতো লাগছে। সে যে একজন ভ্যান চালক এবং তাকে দেখতে এত চমৎকার লাগবে সে নিজে কোনোদিন দেখেনি। তারপর ইনসা এবং আলামিনের সেই গাড়িটা চলতে লাগলো। আলামিন সেই ঝর্ণার দিকে তাকিয়েছিল। ইনসা সেটা বুঝতে পারলো। বলল যে
আচ্ছা ওই ঝর্ণাটার কাছে তুমি যাবে তাই না? আলামিন তখন বলল, না না, এমনি দেখছিলাম, কত সুন্দর, তোমাদের বাড়ি এখানে তাই না? তোমরা এখানে থাকো, কত সুন্দর দৃশ্য দেখো। ইনসা তখন জানালো, হ্যাঁ এটা আমাদের বাড়ি এবং এখানে আমরা থাকি। তখন আলামিন জিজ্ঞেস করলো, এটা কোন জায়গা? তখন সে বলল কি যে এটা ইন্ডিয়ান ওশনের একটা ছোট্ট পাহাড়ি অঞ্চল, এখানে আমরা থাকি। এটা বলার পর আলামিনের আক্কেল গুঁড়ো অবস্থা হয়ে গেল। ইন্ডিয়ান ওশন মানে? আমি কি তাহলে বাংলাদেশের বাইরে চলে এসেছি? তখন ইনসা বলল কি যে বাংলাদেশ, আমাদের সারা বিশ্বে বিচরণ আছে, আমরা যে কোনো জায়গায় চাইলে যে কোনো সময় যেতে পারি। এখন তো আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা দেখে তুমি পাগল হয়ে যাবে। এটা সম্ভবত নরওয়ের কোনো একটা জায়গা, ওইখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে, সেখান থেকেই আমরা সেই সুন্দর জায়গাটা ঘুরতে যাব। তবে আমরা মানুষের পৃথিবীতে খুব বেশি বিচরণ করি না, আমরা শুধুমাত্রই আমাদের এই টেরিটরি বা অঞ্চলের মধ্যে থাকি, এর বাইরে আমরা চাই না। আলামিনকে সেই ঝর্ণাটার দিকে তাকিয়ে থাকতে দেখে ইনসা বলল কি যে আচ্ছা বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই এই ঝর্ণার কাছে যেতে ইচ্ছে করছে তাই না? চলো তোমাকে নিয়ে যাই। তারপর আলামিন বলল, আরে না না। ইনসা তাকে জোর করেই নিয়ে গেল। তারপর যাবার পথে আলামিনের হাত ইনসা ধরে বসলো, বলল কি যে একদমই লজ্জা পেও না, ঠিক আছে? প্রথমবারের মতো ইনসার হাত ধরে আলামিন যেন স্বর্গরাজ্যে ভেসে যাচ্ছিল। তার হাত এত বেশি নরম, কারণ এরকম কোনো সুন্দরী মেয়ের হাত আলামিন কোনোদিন ধরেনি, এত চমৎকার। আলামিন সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিল, সে খানিকটা লজ্জা পেয়েছে, ইনসাও খানিকটা লজ্জা পেল। আলামিনের মতো এরকম একজন ভ্যান চালকের সঙ্গে ইনসা কি করছে বা ইনসার বাবাই বা কি করছে, তাকে এখানে কেনই বা নিয়ে আসা হয়েছে, সেটা আলামিন কোনোভাবেই বুঝতে পারছে না। সে ইনসাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আপনারা কি আমাকে কয়দিন ঘুরিয়ে ফিরে ভালো খাইয়ে তারপর মেরে ফেলবেন? ইনসা আবার অট্ট হাসিতে ফেটে পড়ল, সে হাসতে লাগলো, বলল কি যে তুমি সবসময় এরকমভাবে কথা বলো কিসের জন্য? একটা ব্যাপার আছে, তবে সেটা তোমাকে বলবো, পরে বলবো, ঠিক আছে? ইনসা তখন এই কথা বলার পর আলামিন বলল, আচ্ছা এখন না আপনার ঘুমানোর কথা, তাহলে আপনি জেগে আছেন কিসের জন্য? আপনি ঘুমন। ইনসা তখন বলল, আমি অনেক ঘুমিয়েছি, এখন এত কথা না বলে চলো। সঙ্গে সঙ্গে সেই ঝর্ণার সামনে গাড়িটা থামলো। গাড়ি থেকে নেমে আলামিন সেই ঝর্ণার কাছে গেল। সে কোনোদিন ঝর্ণা দেখেনি, প্রথমবারের মতো ঝর্ণা দেখে সে ভীষণ অবাক হয়ে গেল। এত চমৎকার ঝর্ণা সে জীবনে দেখেনি। পানিটা ছুঁয়ে দেখতেই যাবে, ঠিক তখনই পা হড়কে আলামিন নিচে পড়ে গেল। আলামিন নিচে পড়েই যাচ্ছে, সে ভয় পেয়েছে এবং নিচে পড়ে যে কোনো সময় সে নির্ঘাত মারা যাবে। আলামিন তো একদম বুকের পানি শুকিয়ে গেছে, সে যে মারা যাবে সে নিশ্চিত। এটা খানিক্ষণ বাদে কিছু একটা তাকে ধরে ফেলল। আলামিন চোখ খুলে যেটা দেখতে পেল সেটা হচ্ছে ইনসা তাকে নিয়ে আকাশে উঠছে এবং ইনসার পেছনে বড় বড় দুটো ডানা। ইনসা তাকে শক্ত করে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে। আলামিন তার জীবনে কোনোদিন এত কারো কাছাকাছি যায়নি, এত কাছাকাছি কোনো মেয়ে মানুষের কাছে গিয়েছে কিনা তার জীবনে কোনোদিন মনে পড়ে না। আর স্কুলে যতটুকু পড়েছে ওই টুকটাক, কোনো মেয়ের সঙ্গে সে প্রেম করেনি, কোনো কিছু করেনি। আলামিন এত বেশি লজ্জা পেল, ইনসার ঠোঁটের খুব কাছাকাছি আলামিনের ঠোঁট এবং ইনসার বুকের সঙ্গে তার শরীরটা লেগে আছে। এত চমৎকার অনুভূতি সে কোনোদিন পেয়েছে কিনা জানি না। আলামিনের হার্টবিট বেড়ে যেতে লাগলো, তার কাছে মনে হচ্ছিল সে যেন এখনই মারা যাবে, হার্টবিট বেড়ে হার্ট ফেটে। কারণ হচ্ছে এত বেশি হার্টবিট বেড়ে গেল যে সে নিজেকে আর সামাল দিতে পারল না। তারপর ইনসা তার দুটো ডানা মিলে সেই রথের কাছে গিয়ে আলামিনকে নামিয়ে দিল। আলামিন ভয়ে তো সিটকে অবস্থায় আছে। সে তখন বলল, সরি আমার ভুল হয়ে গিয়েছে। আসলে ইনসা তখন আলামিনের মুখ চেপে ধরে বলল, জি না ঠিক আছে, সমস্যা নেই, এত কাছে যাওয়া উচিত হয়নি। তারপর আলামিন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আলামিনের নিঃশ্বাস ফেলা দেখে ইনসা বলল, কেন কি হয়েছে দেখি? তারপর আলামিনের বুকে যখন ইনসা হাত রাখলো, আলামিনের বুকের হার্টবিট দেখে ইনসা বুঝতে পারল নিশ্চয়ই সে ভয় নয়, সে আলামিনকে জড়িয়ে ধরেছে, এই জন্য আলামিন লজ্জা পেয়েছে এবং এই কারণে তার বুকের হার্টবিট বেড়ে গিয়েছে। কারণ ইনসা বুঝতে পারছে। আলামিন স্বাভাবিক হওয়া পর্যন্ত সেখানে তারা বসে থাকলো। ঝর্ণা দেখতে এসে প্রাণটাই হারাতে গিয়েছিল আলামিন। তারপর আলামিনকে আবার সেই রথে চড়ালো। আলামিন খুব শক্ত করে রথের সেই রডটা ধরে আছে। রড নাকি কি জানি না, তবে জিনিসটা খুব শক্ত। খানিকক্ষণ বাদে একটা বড় মহলের উপর সেই রথটা থামলো। এই মহলটাও ঠিক ওরকম একটা জায়গায় যেখানে চারিপাশে শুধুমাত্র জঙ্গল আর পাহাড়, আর পুরো চারপাশ ঘিরে শুধুমাত্র একটা লেক। লেকের পানি কাচের মতো স্বচ্ছ। আলামিন দেখে অবাক হচ্ছে, আর তাকে এখানে কেনই বা আনা হয়েছে সেটাই সে বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে দুজন তাকে নিতে আসলো এবং একজন দৌড়িয়ে এসে ইনসাকে জড়িয়ে ধরল। সেই মেয়েটা অনেক সুন্দরী। তখন ইনসা আলামিনকে পরিচয় করিয়ে দিল, পরিচিত হও, এ হচ্ছে আমার মামাতো বোন, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। জায়গাটা খুব সুন্দর না?
আলামিন তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি শুধুমাত্র সুন্দর জিনিসই দেখে যাচ্ছি। সে মেয়েটার সঙ্গে আলামিন এবং ইনসা ভিতরে চলে গেল। আলামিনকে একটা ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। সেখানে সোফাগুলো গাছের বিভিন্ন গুঁড়ি দিয়ে তৈরি, এত চমৎকার লাগছিল দেখতে, এবং গাছের বিভিন্ন ছাল বাকল ডালপালা দিয়ে এই ঘরের নানান জিনিস সজ্জিত। এরকম জিনিস সে কোনোদিন দেখেনি। আসলে সে এখানে যেদিন থেকে এসেছে সেদিনই শুধু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছে এবং চমকে চমকে যাচ্ছে। খানিকক্ষণ বাদে সে মেয়েটা জিজ্ঞেস করলো, ছেলেটা কে? দেখতে তো খুবই চমৎকার, খুবই হ্যান্ডসাম। তখন তাকে বলল, হাই হ্যান্ডসাম। এই কথাটা তাদের ভাষায় বলেছে। আলামিন কিছুই বুঝতে পারল না। তখন ইনসা বলল কি যে, তোমাকে হ্যান্ডসাম বলেছে এবং তুমি খুব সুন্দর, সেটাই বলেছে। আলামিন খানিকটা লজ্জা পেল, আর মেয়েটা কোন ভাষায় কথা বলছিল সেটাও আলামিন বুঝতে পারছিল না, যার কারণে সে ইনসার বলার পরে সে লজ্জা পেয়েছে। আলামিন লজ্জায় মুখ লাল করে নিচে নামিয়ে ফেলল মুখ। তখন ইনসা বলল, লজ্জা পেয়েছে। তারপর ওরা দুজন হাসাহাসি করতে লাগলো এবং বলল কি যে, আলামিন তুমি এখানে কিছুক্ষণ বসো, আমার একটা কাজ আছে, সেটা করে আমি আসছি, আমরা কিন্তু দুপুরে এখানে খেয়ে যাবো, ঠিক আছে? তখন আমার ব্যাপারে সে সমস্ত কিছু সে মেয়েটার সম্পর্কে কাছে বলতে লাগলো। আলামিন সেখানে বসে সবকিছু দেখাদেখি করছিল। খানিকক্ষণ বাদে উঠে সে ড্রয়িং রুমের সমস্ত জিনিস হাত দিয়ে দেখা শুরু করলো। জিনিসগুলো আসলে খুব দামি এবং চমৎকার ছিল। আলামিনের এটা দেখে কিছুক্ষণ বাদে লম্বা প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা হবে এরকম একজন লোক, যার কানগুলো অনেক বড় বড়, লম্বা লম্বা, হাতের নখগুলো অনেক বড় বড় এবং তাকে দেখতে একটু কুৎসিত ধরনের। লোকটাও মনে হয় সেই সময় জিনের বেশ ধরেছিল। আর এতক্ষণ যাদেরকে দেখেছে তাদেরকে একদম মানুষের মতোই দেখতে, কিন্তু এই লোকটাকে সম্ভবত জিনের মতোই দেখতে। সে আলামিনকে এসে পেছন থেকে ধমক দিল, বলো কি যে, এখানে কি করছিস? আর তোকে দেখে তো কোনো জিন মনে হচ্ছে না। এইটা বলার পরে আলামিনের কথা যেন আটকে গেল, কারণ হচ্ছে আলামিন কোনো কথা বলতে পারছিল না। সে ভয়ে সেখানে হার্ট ফেল করবে এরকম অবস্থা। তবে তার গায়ে দামি পোশাক বলে লোকটা বলল, এই দামি পোশাক কোত্থেকে পেয়েছিস? আর তুই একজন মানুষ হয়ে এখানে আসার সাহস করলি কিভাবে? কার সঙ্গে এসেছিস সেটা বল। কিছুক্ষণ বাদে ইনসা বলল কি যে, আরে ওকে বকছিস কিসের জন্য? ও আমার সঙ্গে এসেছে। এই কথা বলার পর আলামিনকে যে লোকটা বকছিল সে বলল কি যে, তোর সঙ্গে এসেছে মানে? তখন ইনসা বলল কি যে, হ্যাঁ আমার সঙ্গে এসেছে, ওই সেই লোক যে কিনা বাবার প্রাণ বাঁচিয়েছিল। তখন ইনসা বলে উঠল, আলামিন পরিচিত হও, এ হচ্ছে আমার মামাতো ভাই ম্যাম্মা। আলামিন ইতস্তত করে হাত বাড়িয়ে দিল, আর সে তখনও জিনের রূপে ছিল। তখন ইনসা বলল কি যে, তুই দয়া করে জিনের রূপ থেকে একটু মানুষের রূপে আয়, ও তোকে দেখে ভয় পাচ্ছে। কারণ লোকটা ছিল বেশ খানিকটা লম্বা, 7 ফুটের কাছাকাছি, আর জিন দেখতে এরকম হয় আলামিন এই প্রথমবার দেখলো। এতক্ষণ তার সামনে যারা ছিল তারা সবাই মানুষের বেশ ধরেই ছিল, কিন্তু ও জিনের বেশ ধরেই ঘোরাফেরা করছিল। আর ও তো জানে না যে এখানে এরকমভাবে একজন মানুষ চলে এসেছে। খানিকক্ষণ বাদে তার রূপ চেঞ্জ হয়ে গেল সামনাসামনি, একদম চোখের পলকে সে একজন মানুষের রূপ নিয়ে নিল। 5 ফুট 10 ইঞ্চি লম্বা হবে এরকম একটা সুন্দর হ্যান্ডসাম ছেলের রূপ নিয়ে নিল। আলামিন দেখে যেন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তারপর সেই লোকটা হেসে দিল, বলল কি যে, ও আচ্ছা তুমিই সেই লোক, এবার বুঝতে পেরেছি, যে কিনা আমাদের ফুফার প্রাণ বাঁচিয়েছিল। যাই হোক, গুড, ভালো। মানুষের সম্পর্কে তো আমার ভ্রান্ত ধারণা ছিল, কিন্তু তুমি যত ভালো, আর ইনসার মুখ থেকে তোমার কাছে এই কথা শুনেছি, আসলে তুমি ভালো হবে। ঠিক আছে, তুমি যাওয়ার সময় খাওয়া দাওয়া করেছো কিন্তু, আর ইনসা আজকে কিন্তু যাবে না, ঠিক আছে? যখন ইনসা বলল, আজকেই যাব, আর তোর সঙ্গে এখানে থাকবো না, আমি জানি না তুই থাকলে কি করবি, আমাকে এখনই চলে যেতে হবে, এইটু খাওয়া দাওয়া করে রওনা দিব। ইনসার মামাতো ভাই বলল কি যে, হ্যাঁ তা থাকবে কিসের জন্য, আমি থাকতে বললি তো থাকিস না। এরপর ছেলেটা সেখান থেকে চলে গেল। ইনসা বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আসো, আমরা খাওয়া দাওয়া করে তারপর সেখানে তো যেতে হবে, যেতে যেতে রাত হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আবার আব্বাজান যদি দেখে ফেলে যে আমি এখানে এসেছি, আমি কিন্তু না বলে এসেছি, বুঝতে পেরেছো? সে তো আব্বাজানকে কিছু বলবে না কিন্তু, ঠিক আছে? কোথায় গিয়েছিলে? আব্বাজান অবশ্যই এখন ঘুমাচ্ছে, তিনি সন্ধ্যা 7টার আগে উঠবেন না, আর তার এটা রুটিন। তখন আলামিন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু এখানে না বলে আসার কি আছে, ওনাকে বলে আসলেই তো হতো। তখন ইনসা বলল কি যে, হ্যাঁ তোমাকে বলেছে, আমি যদি ওনাকে বলে আসতাম উনি জীবনে আসতে দিত না, কারণ হচ্ছে বাহিরে আমাদের শত্রু আছে, শত্রুরা যদি কোনোভাবে দেখে ফেলে আমি বাহিরে আছি, তাহলে আমার আর খবর আছে, আর বাবা আমাকে একদম একদম গলা কেটে ফেলবে। তারপর ইনসা এবং ওই মেয়েটা সহকারে আলামিন তিনজনে খেতে গেলেন। এখানেও আলামিনের জন্য বিশেষ কিছু খাবার আনা হয়েছিল। বলো কি যে, তোমার জন্য একটু আগেই গরম গরম খাবার নিয়ে আসা হয়েছে, আর এই যে দেখো তোমার জন্য দিল্লির লাড্ডু নিয়ে আসা হয়েছে, তুমি নাকি ইন্ডিয়াতে কখনো যাওনি বলছিলে আসার সময়, সেহেতু তোমার জন্য আজকে সব ইন্ডিয়ার খাবার নিয়ে আসা হয়েছে। এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, দিল্লিকা লাড্ডু, খাও, খুবই চমৎকার। সত্যি আলামিন বাপের জন্মে এরকম কোনো খাবার খায়নি। আলামিন এত কিছু করছে, সে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছে।
সে আবার ইনসাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তুমি ওই ছেলেটাকে তখন কি বললে? তখন ইনসা বলল কি যে, কি বললাম সেটা তোমার ভাবতে হবে না, তবে ও যে আমার মামাতো ভাই সেটা বুঝতে পেরেছো? ও তোমাকে কি বলছিল? আলামিন তখন বলল, কিছু একটা বলছিল, আমি বুঝতে পারিনি, তবে আমাকে কিছু একটা জিজ্ঞেস করছিল, আমি সেটার উত্তর দিতে পারিনি, কারণ হচ্ছে আমার হার্টবিট তখন বেড়ে গিয়েছিল ভয়ে। তখন ইনসা এবং তার মামাতো বোন দুজনেই হেসে ফেললো, বলল কি যে, এত ভয় পাও কিসের জন্য তুমি? ইনসার মামাতো বোন বারবার আলামিনের দিকে খারাপ নজরে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন তাকে ইফটিজিং করছে। এটা সাধারণত মেয়েদের বেলায় খাটে, কিন্তু এটা ছেলেদের বেলায় খাটছে, কারণ আলামিন দেখতে আসলে খুবই সুদর্শন পুরুষ ছিল, আর এই জামাটা পরার পরে তাকে আরো বেশি সুদর্শন লাগছিল। আর ইনসার মামাতো বোনও খুব কম সুন্দরী নয়, তাকে দেখতেও একদম যেন স্বর্গের অপসরার মতো। সে যে বারবার তাকাচ্ছিল, আলামিন বুঝতে পারছিল তার কাছে মনে হয় লাইন মারছে ওই মেয়েটা। আলামিন বারবার চোখ নিচে নামিয়ে নাচ্ছিল। খানিক্ষণ বাদে মেয়েটা তাকে চোখ টিপে মারলো। জিনেরা যে চোখ টিপে মারে সেটা আলামিন এখানে এসে বুঝতে পারলো। আর জিনেদের সম্পর্কে আলামিনের যেসব খারাপ খারাপ ধারণা ছিল, সমস্ত ধারণা যেন মুহূর্তের মধ্যেই উবিয়ে গেল। তারা খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে আলামিনকে একটা রুমের মধ্যে থাকতে দেওয়া হলো। সেখানে তাকে একটা জিন নিয়ে গেল, বলল যে আপনি এখানে কিছুক্ষণ রেস্ট করুন, রাজকুমারী আসছে, আসার পরে আপনাকে নিয়ে যাবো, ঠিক আছে? সেই জিনটা তখন মানুষের বেশি ছিল। খানিকক্ষণ আলামিন সেখানে বসে চারপাশটা দেখতে লাগলো। সেখানটাও খুবই চমৎকার, খুবই দামি দামি জিনিস দিয়ে রুমটা সাজানো। আলামিন এটা ধরছে, ওটা দেখছে, তার কাছে সত্যি অন্যরকম লাগছে। তখনই হঠাৎ করেই তার দাদির কথা মনে পড়লো। আলামিন দৌড়ে বাইরে চলে আসলো। একজন জিন বলল, কি হয়েছে? আলামিন তখন বলল, ইনসা কোথায়? তখন সে বলল, ইনসা ওই রুমে আছে, উনি আসছেন, আপনি বসুন, ওনাকে ডেকে দিচ্ছি। আলামিন বলল, না না, আমার ওনার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে হবে। খানিকক্ষণ বাদে ইনসা ভেতর থেকে দৌড়ে আসলো, বলল কি হয়েছে আলামিন? আলামিন তখন জানালো যে আমার দাদির কাছে যাই না আমি অনেক সময় হয়েছে, আমার দাদি কি খাচ্ছে, কি করতেছে, আমাকে না দেখতে পেয়ে আমার দাদি নিশ্চয়ই কান্নাকাটি শুরু করবে। ইনসা তখন জানালো, আলামিন তোমাকে এই বিষয় নিয়ে একদমই চিন্তা করতে হবে না, তোমার দাদি একদমই ঠিক আছে, আর তুমি এইসব বিষয় নিয়ে ভেবো না তো, আর তোমার দাদির কিচ্ছু হয়নি, দাঁড়াও তোমার দাদিকে দেখাচ্ছি। ঠিক তখনই ইনসা একটা আয়নার সামনে আলামিনকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো কি যে, এই দেখো তোমার দাদি কি করছে, এত বেশি টেনশন করো কিসের জন্য, আর তুমি যা খাচ্ছ তোমার দাদিও তাই খাচ্ছে, বুঝতে পেরেছো? তারপর আলামিন দেখলো হঠাৎ করে সেই আয়নাটা একটা টিভির মতো হয়ে গেল। আলামিন তো দেখে সম্পূর্ণরূপে অবাক, এরকম একটা আয়না এত বড় একটা টিভি হয়ে গেল। দেখতে পেল সেই আয়নার মধ্যেই তার দাদিকে দেখা যাচ্ছে, তার দাদি তার সঙ্গে বসেই দুপুরের খাবার সারছে। এটা দেখে আলামিন সম্পূর্ণরূপে অবাক হয়ে গেল এবং বলল, তোমরা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো তাই না? আমি নিশ্চয়ই মারা গিয়েছি এবং আমাকে নিশ্চয়ই জান্নাতে নিয়ে আসা হয়েছে তাই না? এই কথা শোনার পর ইনসা এবং তার সেই মামাতো বোন দুজনেই প্রচন্ড অট্টহাসিতে হেসে পড়ল। বলল কি যে, আলামিন তুমি এমন এমন কথা বলো না যে না হেসে আসলে পারা যায় না, তুমি মারা যাবে কিসের জন্য? আলামিন তখন বলল, ওই যে আমি আমার দাদির সঙ্গে বসে আছি আর আমি এখানে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন ইনসা বলল, তো তার সঙ্গে মারা যাওয়ার কি সম্পর্ক আছে? তুমি যদি মারাই যেতে তাহলে কি তোমার লাশ ওইখানে থাকতো না, তুমি থাকতে? তখন আলামিন বলল, হ্যাঁ তাও অবশ্য ঠিক, আমি এক গরিব ভ্যানচালক বোকা, পড়াশোনা করিনি, অশিক্ষিত, আমার কাছে তো এরকমই হবে। তাই করে আলামিন মন খারাপ করে ফেলল। তারপর ইনসা বলল, আহা মন খারাপ করছো কিসের জন্য? শোনো, তুমি যথেষ্ট সুদর্শন এবং খুবই বুদ্ধিমান একটা ছেলে, বুঝতে পেরেছো? তুমি নিজেকে ভ্যানওয়ালা দরিদ্র বলো কিসের জন্য, অশিক্ষিত বলো কিসের জন্য, আর কখনোই এটা বলবে না, ঠিক আছে? তখন আলামিন বলল, তাহলে ওইখানে কে? আমি যদি এখানে থাকি, আপনারা নিশ্চয়ই আমাকে এখানে চিরদিনের জন্য ধরে নিয়ে এসেছেন তাই না? তাই বলে আলামিন যেন গোমরা মুখ করে বসে পড়ল। ইনসা তখন বলল, এত ভয় পাবার কিছু নেই বাবা, ওইখানে তোমার দাদির সঙ্গে আমাদেরই একজন জিন আছে, যে কিনা তোমার দাদির সঙ্গে থাকছে, তোমার দাদির দেখাশোনা করছে, আর তুমি যে কয়দিন এখানে থাকবে সেই কয়দিন তোমার দাদির কাছে ও থাকবে, ও তোমার দাদির কোনো ক্ষতি করবে না, আর হচ্ছে যথাসময় তোমার দাদির কাছে ওই ভালো ভালো খাবারগুলো পৌঁছে যাবে, যেসব খাবার তুমি এখন খাচ্ছ, বুঝতে পেরেছো? আলামিন তখন নিজেকে খানিকটা সান্ত্বনা দিল, বলল কি যে, হ্যাঁ বুঝতে পেরেছি, এবার ঠিক আছে। আলামিন তখন আবার জানালো, আচ্ছা ও আমার দাদির কোনো ক্ষতি করবে না তো? ইনসা বলল, না রে বাবা, কোনো ক্ষতি করবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন বের হয়ে যাই, প্রায় বিকেল হয়ে আসছে, আমাদের তাড়াতাড়ি তো সেই জায়গাটায় পৌঁছাতে হবে তাই না? ইনসা তখন সেই তার মামাতো বোনকে বিদায় দিল। বিদায় দেওয়ার আগে ইনসার সেই মামাতো বোন আলামিনকে জড়িয়ে ধরল। আলামিন যেন লজ্জায় ফেটে পড়ছিল। এটা দেখে ইনসা যে হিংসুটে এবং হিংসা হচ্ছিল সেটা আলামিন দেখে বুঝতে পারল। ইনসার সঙ্গে সঙ্গেই তার মামাতো বোনকে আলামিনের কাছ থেকে সরিয়ে নিল। বলল কি যে, আরে হয়েছে হয়েছে, ছাড় এখন, ঠিক আছে তুই থাক। তাই বলে তাকে জড়িয়ে ধরল। আলামিন মনে মনে বুঝতে পেরেছে যে ইনসা
নিশ্চয়ই হিংসা বোধ করছে। কারণ হচ্ছে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই ইনসার চোখে মুখে আলামিনের প্রতি একটা অন্যরকম টান বোঝা যাচ্ছিল। তারপর ইনসা সেই গাড়িতে চড়ে বসলো। আলামিনও তার পাশে বসেছিল। খানিকক্ষণ বাদে সেই গাড়িটা আকাশে উড়াল দিল। আকাশ থেকে নিচে দেখতে আসলে খুবই অদ্ভুত সুন্দর লাগে। মেঘের ভেতর দিয়ে তাদের গাড়িটা যেতে শুরু করলো। খানিকটা দূরে যাওয়ার পরে আলামিন ইনসার কোলের কাছেই ঘুমিয়ে পড়লো, মানে কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। আলামিন বেশ খানিকটা ক্লান্ত ছিল। ঘুমিয়ে পড়ার পর আলামিন দেখতে পেল ইনসা তাকে চুমু খাচ্ছে। এরকম জিনিসই সে স্বপ্নে দেখতে পেল। সঙ্গে সঙ্গে আলামিন একটু মোড়ামুড়ি করে উঠল। সে যে ইনসার কাঁধের উপরই কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বলতে পারবে না। ইনসারও খুব ভালো লাগছিল আলামিনকে কাঁধে শোয়াতে পেরে। খানিকক্ষণ বাদে আলামিনের ঘুম ভেঙে গেল। সে ইনসার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে এটা দেখে সে লজ্জা পেল। তারপর সে উঠে পড়ল। সে নিচের দিকে তাকিয়ে আসলে অবাক হলো। সে এত উপর থেকে কোনোদিন নিচে দেখেনি। সে দেখতে পেল একদম গোল রংধনু। সাধারণত নিচে থেকে রংধনু অর্ধেকটা দেখা যায়, কিন্তু আলামিন এই প্রথম বোধহয় রংধনুকে এরকম ভাবে দেখতে পেল। আলামিন তখন বলল, এই রংধনুটা এরকম গোল কেন? ইনসা তখন বলল, রংধনু গোলই হয়। আলামিনরা যে জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছে, একদম ঘন জঙ্গল, নিচে মেঘ এবং মেঘের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। এখানে একটু আগে বৃষ্টি হয়েছে। নদীগুলোকে কেমন সাপের মতো পেঁচানো এবং চিকন চিকন মনে হচ্ছিল। আলামিন তার জীবনে কোনোদিন এরকম জিনিস, অদ্ভুত জিনিস দেখেছে কিনা সে নিজেও বলতে পারবে না। তখন ইনসাকে সে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, আর আমি আপনার বাবাকে কিভাবে বাঁচানো হবে সেটাই বুঝতে পারছি না। এই কথা বলার পর ইনসা আবার বলল, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যেদিন যাবে সেদিন সমস্ত কিছু বলবো তোমাকে, ঠিক আছে? আর এইসব জিনিস নিয়ে তোমাকে একদমই ভাবতে হবে না। এটা বলতে বলতেই ইনসাদের গাড়ি একটা জায়গায় নামলো। এই জায়গাটা ইনসার খুবই প্রিয়। চারিপাশে শুধুমাত্র ঝর্ণার পানি, আর মাঝখানে বিশাল এক উপত্যকা। উপত্যকার ভেতরে খুব সুন্দর সুন্দর গোলাপি রঙের টিউলিপ ফুল, এবং পাশাপাশি যে এক রকমের ফুল, যে ফুলের নাম ও জানে না। ফুলের গাছগুলো বিশাল লম্বা লম্বা, ধুনচের মতো ফুলগুলো ধরে আছে থোকায় থোকায়। একটু একটু করে ফুলগুলো আকাশ থেকে নিচে ঝরে পড়ছে, আর চারিদিকে ঝর্ণাগুলো দেখতে এত চমৎকার যে সে দেখে আসলে চমকে গেল। এরকম একটা জায়গা আসলে কি সে স্বপ্ন দেখছে? সে কি মারা গিয়েছে? সে কি স্বর্গে আছে? এরকম জিনিস তো শুধুমাত্র স্বর্গে ছাড়া আর কোথাও দেখা যায় না। আলামিন এসবই ভাবছিল। সে চারিদিকে তাকিয়ে আসলেই হতভম্ব হয়ে গেল। এত চমৎকার দেখতে জায়গাটা যে আলামিনের মনে ধরে গেল। জায়গাটা দেখে আলামিন সত্যি সত্যি যেন বিস্মিত হয়ে যাচ্ছিল। ইনসা তখন নিচে নেমে দৌড় দিল। আলামিনের খুবই পছন্দ হয়েছে জায়গাটা। ইনসা তখন বলল, দেখো জায়গাটা সুন্দর না? আলামিন তখন বলল, স্বপ্নের থেকেও সুন্দর। তারপর ইনসা আলামিনের হাতটা শক্ত করে ধরল। সে বলল, আসো আমার সঙ্গে। আলামিন এবং ইনসা দুজনেই দৌড়াতে শুরু করলো। খানিকটা দৌড়ে যাওয়ার পর ছোট্ট একটা কুঠির পড়ে। কুঠিরটা দেখতেও এত চমৎকার, ভেতরের স্ট্রাকচারটাও এত চমৎকার যে আলামিন দেখে সত্যি বিস্মিত হচ্ছে। সে সাধারণ একজন গরিব অশিক্ষিত ভ্যান চালক, তাকে এত বেশি প্রিভিলেজ দেওয়া হচ্ছে সেটা ভেবেই আলামিনের চোখে পানি চলে আসলো। আলামিনকে দেখে ইনসা বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কিসের জন্য? তখন ইনসা জানালো, আমার জীবনে কোনোদিন কেউ আমাকে এত আদর যত্ন করেনি, এত ভালোবাসেনি, এত কিছু আমাকে দেখায়নি। আমি বোধহয় জীবনে কোনো পূর্ণ করেছিলাম, যার কারণে হয়তো এসব জিনিস দেখতে পাচ্ছি। ইনসা তখন আলামিনের চোখের পানি মুছে দিতে দিতে বলল কি যে, তুমি আসলে খুব ভালো। তুমি ভালো না হলে তোমার সঙ্গে কি আমি মিশতাম? আমরা তো মানুষের সঙ্গেই মিশি না। যেখানে তোমাকে আমার বাবা এরকম ভাবে বলে নিয়ে এসেছে, সর্বপ্রথম তো আমি ভীষণ রেগে গিয়েছিলাম, কারণ মানুষের সম্পর্কে আমার ভীষণ ভ্রান্ত ধারণা ছিল। আমার বাবারও ছিল, কিন্তু তোমাকে দেখার পরে সেটা চলে গিয়েছে। হ্যাঁ, অনেক মানুষ খারাপ আছে যারা কিনা জিনেদের ক্ষতি করে, প্রাণীর ক্ষতি করে, কিন্তু তুমি সেরকম না। আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে দেখেছি। বাবা যেদিন তোমার ব্যাপারে প্রথম দিন বলেছিল, আমি তো রেগে গিয়েছিলাম। তারপর তোমাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি তোমার দাদিকে কত বেশি ভালোবাসো, তোমার পরিবারকে কত বেশি ভালোবাসো, আর তারপর তোমার সেই বিয়ে করার চিন্তা। আমি তো দিন ওইখানেই ছিলাম যখন তুমি বলছিলে একটা বিয়ে করতে হবে, দাদি তোমাকে আর কষ্ট করতে দিব না। এটা ভেবে আমি তখন এত বেশি হেসেছিলাম মনে মনে। আমি ভেবেছিলাম যে তোমার সামনে গিয়ে তোমাকে বলি, কিন্তু না, তখন আমি আর যাইনি। কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখানে তুমি আসলে, তোমাকে দেখে আমি ভেবেছিলাম যে তোমাকে এখানে থাকতে বলবো। সেদিন রাতে প্রথমবার যখন তোমাকে আমি দেখেছিলাম, সেদিন দেখে এত ভালো লাগছিল তোমাকে দেখে যে আমি বলে বোঝাতে পারবো না। তারপর তো আমি তোমাকে ইনভাইট করে এখানে নিয়েই আসলাম। আমি বাবাকে বলেছি তুমি এখানে 4-5 দিন থাকবে। বাবা বলেছে যে আমিও সেটাই ভাবছিলাম, এখানে কয়েকদিন থাকো তুমি। তারপর
আলামিন বলল কি যে, আসলে জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না। 4-5 দিন কেন, 4-5 মাস থাকলেও আমার এখানকার স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। আলামিন তখন এই কথা বলার পর ইনসা বলল, তোমাকে ভুলতে কে বলেছে? সারা জীবন এখানেই থেকে যাও না আমার সঙ্গে। এটা বলার পর ইনসা নিজেই লজ্জা পেল, আলামিন খানিকটা লজ্জা পেল এবং দুজন দুদিকে তাকিয়ে থাকতে লাগলো। আলামিন চারিদিকে শুধুমাত্র গাছগুলোকে দেখছিল, সেই গাছগুলো থেকে ফুল কিভাবে ঝরে পড়ছিল আর আর সেই ঝর্ণাগুলো কিভাবে চারিদিকে বইছিল। কি চমৎকার দেখতে! ঝর্ণার পানিগুলো ওপর থেকে লেকের মধ্যে পড়ছিল, সেই লেকের পানি এই উপত্যকার চারপাশে ছড়িয়ে যাচ্ছিল আর সেই ঘরের পেছন দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছিল। কি অসাধারণ দেখতে! আলামিন তখন বলল, আচ্ছা এই জায়গাটা কে বানিয়েছে? এত চমৎকার। ইনসা তখন জানালো, এই জায়গাটা আমার বাবা আমার জন্য তৈরি করেছে। আমি তাকে বলেছিলাম এরকম সুন্দর একটা জায়গা তৈরি করতে। এই জায়গাটা আমাদের রাজ্য থেকে সামান্য একটু দূরে, মানে আমাদের রাজ্যের মধ্যেই, আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে। যখনই আমার মন খারাপ হয়, খারাপ লাগে অথবা বান্ধবীদের সঙ্গে ঘুরতে আসতে হয়, আমি এখানেই আসি। বেশিরভাগ দিনই রাত্রেবেলা এখানেই ঘুমাই। দেখো এখানে খুব সুন্দর একটা ঘর বানিয়েছি আমি। এটা আসলে খুবই ম্যাজিক্যাল একটা জায়গা, কেন যেন আসলেই আমার মন ভালো হয়ে যায়। আলামিন তখন জানালো, আমার নিজের মনই ভালো হয়ে গিয়েছে, আর তোমাকে কি বলবো, এত চমৎকার জায়গায় আনার জন্য তোমাকে ধন্যবাদ। আলামিন তাকে তুমি বলে ফেললো। তখন আলামিন বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আপনাকে তুমি বলে ফেলেছি। ইনসা তখন বলল, আমি এতদিন ধরে এইটার অপেক্ষায় করছিলাম যে কখন তুমি করে বলবা, বলো তুমি করে, সমস্যা কি? আলামিন তখন লজ্জা পেয়ে নিজেকে সেখান থেকে সরিয়ে নিল এবং সামনে গিয়ে দাঁড়ালো। ইনসা তখন বলল, কি ব্যাপার, তুমি না মেয়ে মানুষের থেকেও বেশি লজ্জা পাও। আমি একটা মেয়ে জিন হয়েও এত বেশি লজ্জা পাই না যতটা তুমি পাও। আলামিন বলল কি যে, আমি এখানে আর যাবো না, তুমি শুধু আমাকে লজ্জা পাবার মতো কথা বলো। আলামিন বাহিরে তাকিয়ে কি যেন দেখছে। ইনসা পেছন থেকে এসে আলামিনের হাতটা ধরলো, বলল কি যে, তোমার হাতটা খুবই চমৎকার, আমি না কোনোদিন কোনো পুরুষের হাত ধরিনি, তোমার হাতটা একটু ধরি। আলামিন তখন বলল, হাত তো ধরেই রেখেছ। আলামিন দেখলো ইনসা তার হাতে হাত বোলাতে লাগলো এবং পশমগুলো ধরে দেখতে লাগলো। তখন বলল কি যে, কি ব্যাপার এরকম ভাবে পশম? ইনসা তখন বলল, আমি কখনো কোনো মানুষের হাত ধরিনি, হাতগুলো এত চমৎকার, এত সুন্দর পশম, পশমগুলোতে হাত বোলাতে আসলে খুব চমৎকার লাগছে, খুবই অসাধারণ লাগছে। আলামিন তখন বলল, কি বলো, এরকম লাগে নাকি? ইনসা তখন বলল, হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে। আলামিন লজ্জায় হাতটা সরিয়ে নিল। ইনসাও খানিকটা লজ্জা পেয়েছে। ততক্ষণে সন্ধ্যা নেমে গিয়েছে, সূর্য ডুবন্ত প্রায় অবস্থায়। ইনসা তখন বলল কি যে, আমাদেরকে এখান থেকে এখন চলে যেতে হবে। আলামিন তখন বলল, আজকে এখানেই থাকি না, তুমি তোমার বাবাকে বলো এখানে তুমি এসেছো। ইনসা তখন বলল, এখানে থাকবে, তবে এখানে তো আমার একার জন্য একটা বিছানা তৈরি করা, এখান থেকে বাড়িতে। আলামিন তখন বলল, আমি দরকার হলে বাইরে ঘুমাবো, ঠিক আছে? ইনসা তখন বলল, আচ্ছা সমস্যা নেই, আমি আরেকটা বিছানা আনার ব্যবস্থা করছি। ইনসা এই কথা বলার পর কিছুক্ষণ পরে বলল কি যে, আচ্ছা সমস্যা নেই, আমরা চাইলে তো একই রুমে ঘুমাতে পারি, তাই না? তুমি বিছানায় ঘুমালে আর আমি ওই নিচের ওইখানটায় ঘুমালাম। আলামিন তখন বলল, তুমি একটা জিনের কন্যা হয়ে নিচে ঘুমাবে? ছি, তার থেকে বরং চলো আমরা আমাদের ওই মহলে চলে যাই, মানে তোমাদের মহলে। ইনসা তখন বলল, তুমি এখানে থাকার কথা চিন্তা করেছো, এখানেই থাকবো, তবে এই ঘরের মধ্যে না, ওই বাহিরে গাছের নিচে একটা পাটি পেতে আমরা ওইখানেই শুবো, ঠিক আছে? এখানে সমস্ত কিছু করার অবস্থায় আছে, আর আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, গত রাতে না একটু ঘুম হয়নি। ইনসাই কথা বলার পর আলামিন বলল, আমি খুবই দুঃখিত, আমার জন্যই তুমি কালকে ঘুমাতে পারোনি, আর কতক্ষণ ঘুমানো সেটাও তো আমি জানি না, আমার একটু টায়ার্ড লাগছে, তবে আমাদের হয়তো মহলে ফিরে যাওয়া উচিত, কারণ যদি তোমার বাবা কিছু মনে করে। ইনসা তখন বলল, আরে না, কিছু মনে করবে না, আমার বাবা সকালবেলা উঠেই রাজ্যের কাজকাম শুরু করবে, আর আমাকে কি তার খোঁজ করার খবর আছে? দেখা যাবে কি যে আমি ঘুমোচ্ছি বলে সে সারাদিন আমার কোনো খোঁজ নেবে না, তবে সমস্যা নেই। তারপর আমি এবং ইনসা সেই গাছের নিচে গালিচা পেতে বসে পড়লাম। ইনসা আমার জন্য খুবই চমৎকার চমৎকার খাবার মুহূর্তের মধ্যেই হাজির করলো। ইনসা সেখানে বেশ কিছু ফলের গাছ লাগিয়েছে। হঠাৎ করে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সেই গাছগুলো যেন একদম জীবন্ত জ্বলে উঠল, চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর সেই গাছগুলো ঘাসগুলো থেকে যেন এক ধরনের আলো বের হতে লাগলো। পানির মধ্যে যেসব মাছ, যেসব গাছগুলো ছিল, সমস্ত গাছগুলো যেন জ্বলে উঠতে লাগলো। আলামিন এগুলো দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, সে কোথায় এসে পড়ল, সে কোথায় ছিল আর কোথায় আসলো। এরকম অসাধারণ জায়গা সে তার জীবনে কোনোদিন দেখেনি, এক জীবনে দেখতে পাবে কিনা জানি না। এই সমস্ত জিনিস দেখে আলামিনের চোখ যেন চকচক করছিল,
সে এসব জিনিস দেখে ভুলেই গেল যে তাকে বাড়িতেও যেতে হবে। প্রিয় দর্শক, ভ্যান চালক এবং পরীর প্রেম এবং বিয়ের গল্পের পরবর্তী এপিসোডে কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আর আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পুরাতন অডিয়েন্স আছে তারা বেশি বেশি করে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলটার রিচ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গিয়েছে, এই চ্যানেলের ভিডিও হয়তো সবার সামনে যাচ্ছে না বা ভিউ কম হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি যারা গল্পগুলো দেখছেন তারা বেশি বেশি করে কমেন্ট করে চ্যানেলের রিচ পুনরায় ফিরিয়ে আনুন। দরকার হলে একটা জায়গায় 10টা কমেন্ট করুন, যদি 10 জনে 10টা করে কমেন্ট করে তাহলে কিন্তু 100টা কমেন্ট হয়ে যায়। এবং লাইক করবেন অবশ্যই, যারা গল্প শোনেন নিয়মিত। ভিডিওতে ভিউ হয় 4-5 হাজার, কিন্তু সেই পরিমাণ কিন্তু লাইক হয় না। যারা নতুন দেখছেন বা পুরাতন আছেন সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে আবার পুনরায় রিচ ফেরাতে। কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, রিচ কমে গেলে কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে না। ভিউ বেশি হলে, অডিয়েন্স বেশি হলে, লাইক কমেন্ট বেশি হলে তখন কিন্তু ভিডিও দ্রুত প্রতিদিন দেওয়ার একটা আগ্রহ থাকে। তো এটা কিন্তু আপনারাই পারেন যে আপনারা যদি বেশি বেশি করে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে বেশি বেশি করে রিচ দিতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা দ্য মেগা বক্স প্রাইম এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন, আমাদের ওই চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আর জিনের দুনিয়া সিজন 3 খুব দ্রুতই আসবে। যারা এটার জন্য অপেক্ষা করছেন তারা আরেকটু অপেক্ষা করুন, আশা করি খুব দ্রুতই নিয়ে আসতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।